কনকনে ঠান্ডা শীত। আমরা 4 বন্ধু, আমি অভিনাশ আর সঙ্গে ঋত্বিক, তন্ময় আর সৌরভ বেড়াতে বেরিয়েছিলাম। যাওয়ার কথা ছিল হিমরাত্রিপুর, কিন্তু ট্রেন দেরি করলো, বাসও এলো না। তাই শেষমেশ আমরা স্টেশন থেকে হাঁটতে শুরু করলাম। ঠান্ডার কামড়ে হাত পা জমে যাওয়ার উপক্রম। আরে অভি, আমরা আমরা ঠিক রাস্তা ধরেই যাচ্ছি তো? আশেপাশে আশেপাশে কিছুই তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, ম্যাপ তো বলছে ঠিকই আছি। একটু ধৈর্য ধর, সামনে আর একটু এগিয়ে গেলেই নিশ্চয়ই কিছু না কিছু দেখতে পাবো। কখন যে পৌঁছাবো কে জানে। এভাবে হাঁটতে হাঁটতে তো শরীর একদম বরফ হয়ে যাচ্ছে ভাই। আরে ঘাবড়াস না ভাই, বাসটাই তো পেলাম না, এখন হাঁটা ছাড়া উপায় কি? তবে সত্যি বলতে ভীষণ ঠান্ডা লাগছে ভাই। শুধু ঠান্ডা নয়, আমার তো মনে হচ্ছে কেউ যেন আমাদের পেছনে পেছনে আসছে। ওই শুনলি শুনলি ওই শব্দটা? এই কুয়াশায় আবার কে আসবে? নিজের পায়ের শব্দই শুনেছিস মনে হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, সবাই এখন চুপচাপ একসঙ্গে হাঁট। রাতের বেলা বেশি আওয়াজ করিস না। এ কোন জায়গায় এলাম ভাই? কোনো রিক্সা টিক্সা কিছুই তো দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে একটা নদী দেখতে পেলাম। কুয়াশার চাদরে মোড়া জলধারা, আর আশেপাশে একটাও নৌকা নেই। দেখলি অভি, তোর শর্টকাট আইডিয়াটা আবার প্রমাণ করে দিল যে তোর শর্টকাট মানেই লম্বা পথ। হ্যাঁ রে অভি, তুই না বলেছিলিস একটু হাঁটলেই রিক্সা পাবো? এখন দাঁড়িয়ে থাক নদীর ধারে। তোরা একটু চুপ করবি? নৌকা না থাকলে কি করব? একটু দাঁড়াই না, যদি কোনো নৌকা পেয়ে যাই। এই শীতের রাতে আমরা 4 জনই নদীর ধারে দাঁড়িয়ে একে অপরকে উষ্ণ রাখার মতো কথাবার্তা বলতেই থাকলাম। এখন কি সারা রাত নদীর ধারেই দাঁড়িয়ে থাকবো নাকি? আচ্ছা ভাই, একটা কথা বলি, এই শীতের রাতে ফাঁকা নদীর পাড়ে যদি একটা পিকনিক করতে পারতাম কেমন হতো বলতো? বাহ, দারুণ কথা বলেছিস ভাই। এই শীতের রাতে কষা মাংসের সাথে গরম গরম ভাত হলে ওফ। কিন্তু মুখে বললেই তো আর হয় না। এই রাতে মাংস পাবি কোথায়? আগে বললে নয় স্টেশন থেকে কিনে আনতাম। হ্যাঁ সেটাও। তবে তবে একটা কথা, তন্ময় রান্না করবে নাকি? তাহলে আর করার দরকার নেই, আমি আগে থেকেই বলছি আমি খাবো না। যা রান্নার ছিঁড়ি তোর। আরে শোন, আমি এখন অনেক ভালো রান্না করি। গতবারের ভুল বারবার তুলবি না বলছি ঋত্বিক। নাকের গোড়ায় এক ঘুষি খেলে না তোর ওসব উল্টো পাল্টা কথা বলা সব ঠিক হয়ে যাবে। এটাও ভালোই রান্না করতে পারি আমি, খাবি নাকি? যা রান্নার ছিঁড়ি তোর। ঠিক আছে ঠিক আছে, পিকনিকের কথা এখন বাদ দে, আগে নৌকা আসুক, তারপর দেখি কি করা যায়। 4 জনই হেসে উঠলাম। ঠান্ডা ছিল, কিন্তু আমরা নিজেদের মধ্যে কথাবার্তায় এতটাই মেতে উঠেছিলাম যে সেটা গায়েই লাগছিল না। অভি শোন, নৌকা যদি এখন না আসে তাহলে তো রাতটা কিন্তু আমাদেরকে এই নদীর ধারেই কাটাতে হবে। হ্যাঁ, তাই করতে হবে মনে হচ্ছে। কি আর করা যাবে?
রাতটা যদি এইখানেই কাটাতে হয় তবে তো কিছু খাওয়া দরকার। কিন্তু আমাদের কাছে তো কিছুই নেই। এই তোরা একটু দাঁড়া, আমি দেখি আশেপাশে কোনো বাড়ি আছে কিনা। আমরা সবাই নদীর ধারে কুয়াশায় চোখ কুঁচকে দাঁড়িয়ে থাকি। নৌকা নেই, খাবার নেই, কিন্তু কথাবার্তার ইয়ার্কি চলতেই থাকে। আচ্ছা ভাই, একটা কাজ করলে হয় না? ওই দিক দিয়ে আসার সময় রাস্তার পাশে দেখেছিলাম একটা বাড়িতে মুরগির পোল্ট্রি আছে। ওখান থেকে একটা মুরগি চুরি করে নিয়ে পালিয়ে আসলে কেমন হয়? তারপর কষে রান্না করে জমিয়ে খাওয়া যাবে। তারপর যদি ধরতে পারে না, গাছে বেঁধে মারবে। চাপ নিচ্ছিস কেন? আমি থাকতে কেউ ধরতে পারবে না। চল, সেটাই করা যাক। তুই যা, আমার দরকার নেই। কিছুক্ষণ পর কুয়াশা ঠেলে তন্ময় দৌড়ে ফিরে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, এই এই শোন, ওদিকটাই দেখলাম একটা কুঁড়ে ঘর আছে। পুরনো, কিন্তু চাইলে আজকের রাতটা ওখানে কাটানোই যাবে। সত্যি? আশেপাশে কেউ আছে? না রে, কাউকেই তো দেখলাম না, একদম ফাঁকা। তবে একটু কেমন যেন লাগছিল, কিন্তু একটা রাতের জন্য থাকাই যায়। আমরা চারজন কুঁড়ে ঘরটার দিকে এগোলাম। না আসে তাহলে তো আমাদেরকে এই নদীর ধারেই কাটাতে হবে। নদীর পাশের এই ফাঁকা জায়গাটায় মুরগির মাংসের সাথে পিকনিকটা পুরো জমে যাবে ভাই। সাথে স্টেশন থেকে যে পরোটা কিনেছিলাম সেটা তো এখন পাওয়া গেছে। সামনে শুকনো বাঁশ ঝাড়, চারপাশে কুয়াশা। কুঁড়ে ঘরটা যেন একদম নিঃশব্দে দাঁড়িয়ে। ভাই, জায়গাটা কেমন যেন লাগছে একটা। এখানে থাকাটা কি ঠিক হবে? চুপ করে আয়, ভয় পাস না, কিচ্ছু হবে না। ঘরের ভেতর ঢুকতেই আমরা দেখলাম মাটির মেঝে একটা ভাঙা খাট, দুটো ছেঁড়া চাদর, আর একটা অদ্ভুত ঠান্ডা গন্ধ। তাই তো, সত্যিই তো কেউ নেই। কেউ নেই ঠিকই, কিন্তু মনে হচ্ছে কেউ যেন আছে। কিছুর একটা আওয়াজ হচ্ছে না? চল আর গল্প না করে ব্যাগগুলো সব নামিয়ে রাখি। এই দেখ, মুরগি দুটো, একদম আসল মুরগি ভাই। ঠিক তখনই ঋত্বিকের ঘরের পাশে একটা ছোট পোল্ট্রি চোখে পড়ল। আজকে তো পিকনিক হবেই, হবেই হবে। আরে থাম, ওটা বাড়ির মালিকের হবে, ধরবি না। শোন শোনাবি, তুই বেশি বকিস না। আমরা এই দুটো মুরগি চুরি করলে কি আর হবে? বাড়ির মালিক যদি চলে আসে তাহলে নয় দাম দিয়ে দেবো। ধরিস না, তোর জন্য আজকে মার খেতেই হবে মনে হচ্ছে। আমি বারবার মানা করা সত্ত্বেও ঋত্বিক সুযোগ পেয়ে দুটো মুরগি ব্যাগে ভরে নিল। এই, এখানে একটা কোঁড়া আছে আর খুন্তিও আছে। এগুলো না নিলে রান্না করবো কি দিয়ে? এইসব নিচ্ছিস কেন? ওগুলো তো অন্য লোকের জিনিস। আরে তুই চুপ কর ভাই, আমি কি একেবারে নিয়ে পালিয়ে যাচ্ছি নাকি? সব ফেরত দিয়ে দেবো।
আমরা কুঁড়েটার বাইরে বেরিয়ে এলাম। চারপাশে ঘিরে থাকা কুয়াশা যেন নড়ছে, যেন অজানা কিছু কুয়াশা ঠেলে আমাদের দিকে তাকিয়ে আছে। নদীর পাশের এই ফাঁকা জায়গাটায় মুরগির মাংসের সাথে পিকনিকটা পুরো জমে যাবে ভাই। সাথে স্টেশন থেকে যে পরোটা কিনেছিলাম সেটা তো আমার পাওয়া গেছে। স্টেশন থেকে যে পরোটা কিনেছিলাম সেটা তো এখনো রয়ে গেছে। উফ, ভাবতেই তো জিভে জল চলে আসছে। ঠিক আছে, পিকনিক শুরু হোক তাহলে। আগে কলা পাতা কাটতে হবে। হ্যাঁ ভাই একদম, যেহেতু পরোটা আছে তাহলে আজ মারাত্মক ফিস্ট হবে। পরোটা প্লাস মুরগি। হ্যাঁ, যদি রান্না ঠিক মতো করতে পারিস তো। আরে আরে আমাদের তন্ময়দা আছে না, ও সব সামলে নেবে, কোনো চিন্তা নেই। আগের মতো কেলো করিস না ভাই, ভালো করে রান্না করবি এবারে। কেন, আমি কি খারাপ রান্না করি নাকি? না না, আমি কি তা বলছি নাকি, কিন্তু তুই খুব ভালো রান্না করিস। আচ্ছা এক কাজ কর, এখানে তো জায়গা সেরকম কিছু নেই, তাই রান্নার জন্য তো কলা পাতা লাগবে আর কাঠও তো কিছু লাগবে। চলো ওইগুলো আগে কেটে নিয়ে আসি। সৌরভ কলা পাতা কাটতে গেল। জঙ্গলটা কেমন যেন অস্বাভাবিক নীরব, চারিদিকে কুয়াশা ঘন হয়ে আছে। হঠাৎ কচকচ করে একটা শব্দ হলো। ঝোপের ভেতর যেন কিছু একটা নড়ে উঠল। কে রে, কে এখানে? না, কেউই তো নেই। কে 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 কে- কে আছে এখানে? না তো, কিছুই তো দেখতে পাচ্ছি না। হাওয়ায় আওয়াজ হচ্ছে হয়তো। কিন্তু পাতার কোণায় যেন কারো ছায়া সরে গেল। এদিকে তন্ময় কাঠ আনতে গেল নদীর ধারে। হাওয়াটা কেমন যেন অদ্ভুত ঠান্ডা মনে হচ্ছে তার। নদীর পাড়েই একটা শুকনো গাছ থেকে কিছু ডাল ভেঙে মাথায় করে নিয়ে আসছে। এমন সময় তার ঠিক পিছনে চটপট একটা শব্দ হলো। কে কে আছে? কে আছে এখানে? সামনে এসো। কে কে এখানে? না হলে কিন্তু এক ঘুষিতে নাক ফাটিয়ে দেব। থমকে দাঁড়িয়ে পিছনে ঘুরে কথাগুলো বলল সে। না, কেউ নেই, শুধু একটা গাছের শুকনো ভাঙা ডাল মাটিতে পড়েছিল। না, কেউই তো নেই। আবারও ঘুরে সে চলতে শুরু করলো, কিন্তু পিছনে যেন ক্ষীণ হাসির মতো কিছু শোনা গেল।
নদীতে পরিষ্কার করতে। মুরগির পালক সরিয়ে পরিষ্কার করে মাংস কেটে একটা পাত্রে করে নিয়ে আসছে। মুরগির কাটা মাথা, পালক, নাড়ি ভুঁড়ি সমস্ত কিছুই ফেলে দিল নদীর ধারে। সে ফিরে আসছে এমন সময় তার মনে হলো ঠিক তার পিছনে যেন কেউ কিছু একটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ঋত্বিক একটু ভীতু, তাই ভয়ে এসে পিছনে না তাকিয়ে আরো জোরে পা চালালো। আওয়াজটা এখনো আসছে, কেউ যেন কোনো রসালো জাতীয় কিছু ছিঁড়ে ছিঁড়ে খেতে খেতে তার পিছু পিছু আসছে। ঋত্বিক কোনো দিকে তাকালো না, এক মনে এগিয়ে চলল তার বন্ধুদের উদ্দেশ্যে। কিছুক্ষণ পরেই তারা সকলে এক এক করে সমস্ত জিনিস নিয়ে কুঁড়েটার সামনে এসে উপস্থিত হলো। কিরে, তোরা সবাই কলাপাতা, কাঠ, মাংস সবকিছু রেডি করে নিয়ে চলে এসেছিস তো? হ্যাঁ রে, সবকিছুই আনা হয়ে গেছে। এ কি, খোলা পাতাগুলো এত নোংরা কেন? কাদা লেগে আছে। ঋত্বিক, জানা ভাই, নদী থেকে ধুয়ে নিয়ে আয় না। না না, আমি আর একা যাবো না। একটু আগে যখন মাংস ধুতে গিয়েছিলাম তখন মাংস ধুয়ে নিয়ে আসার সময় আমার মনে হলো কেউ যেন ওখানে ছিল। আমি একা যেতে পারবো না, তুইও চল আমার সাথে। আরে কে থাকবে ওখানে? তুইও না? আচ্ছা চল, আমি যাচ্ছি তোর সাথে। তন্ময়, তোরা দুজনে আগুন জ্বালিয়ে কোড়াটা চাপিয়ে দে। রান্না মোটামুটি শুরু কর, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। রাতও তো অনেকটা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। কলাপাতা ধোয়ার জন্য আমি আর ঋত্বিক যখন নদীর ধারে গেলাম তখন হালকা মেঘে চাঁদ ঢাকা পড়েছে। এই কারণে জায়গাটা যেন একটু বেশি অন্ধকারচ্ছন্ন লাগছে। নদীর জলটাও কেমন যেন কালো মনে হচ্ছে। কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না। এখানটায় ঠান্ডাটা যেন কিছুটা বেড়ে উঠেছে। অভি ভাই, তোর কি মনে হচ্ছে না যে এখানটা একটু বেশি ঠান্ডা? আরে কিছু না, নদীর কাছে তো, তাই একটু ঠান্ডা মনে হচ্ছে। ভাই, আমার না এখানে খুব ভয় করছে। তুই যা, কলাপাতাগুলো ধুয়ে নিয়ে আয়, আমি এখানেই দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি ধুয়ে নিয়ে আসছি। আর ভয় পাস না বেশি।
চল ভাই, আমার হয়ে গেছে। আমি কথাগুলো ঋত্বিকের উদ্দেশ্যে বললাম, কিন্তু সে নদীর ধারের একটা বিশেষ জায়গার দিকে তাকিয়ে স্থির পলকে দাঁড়িয়ে আছে। তার মুখের বিকৃতি যেন পাল্টে গেছে। কোনো কিছু দেখে সে ভয় পেয়েছে। এই ঋত্বিক, কিরে, কি হলো তোর? ওইদিকে ওরকম ভাবে কি দেখছিস? আমার কোথায় সে চমকে তাকালো আমার দিকে, বলল, এই এই অভি, দেখ, আমি তো এখানেতেই মুরগির মাথা নাড়ি বুড়িগুলো ফেলে গিয়েছিলাম। সেগুলো কোথায় গেল? ওখানে তো নেই। কোথায় গেল মানে? তুই ফেলে গেছিস, ওখানেই তো থাকা উচিত। না, নেই তো। নেই? তাহলে ওই তো শিয়ালে টেনে নিয়ে গেছে। হ্যাঁ, তাই হতে পারে। রাতের বেলা ওদেরই উৎপাত তো বেশি। চল এখন ফেরা যাক, এখানটায় খুব ঠান্ডা করছে। চল, ওরা কি করছে দেখি। না হলে হয়তো দেখবি মাংস কষে নিজেরাই শুরু করে দিয়েছে। হ্যাঁ, তাড়াতাড়ি চল, ব্যাটারা মনে হয় সব মাংস খেয়ে ফেলবে। আমরা পায়ে পায়ে কুঁড়ে ঘোরটার দিকে হাঁটতে লাগলাম। ঘন কুয়াশার কারণে এখান থেকে কুঁড়ে ঘোরটা দেখা যাচ্ছে না। তবে যেহেতু আমরা এইমাত্র এই পথেই এসেছি, তাই পথ চিনে যেতে খুব একটা অসুবিধা হবে না। হাঁটতে হাঁটতে হঠাৎ রাস্তার পাশে কিছু একটা দেখে আমার পা দুটো যেন নিজে থেকেই দাঁড়িয়ে পড়ল। আমার চোখে পড়ল, আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি তার ঠিক পাশেই মুরগির নাড়ি ভুঁড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কেউ যেন সেগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। ঋত্বিক আমার থেকে কিছুটা এগিয়ে গেছে। আমি চোখ ফিরিয়ে নিয়ে আবারও হাঁটতে লাগলাম। একই অচেনা জায়গা, তার উপর এসব কি ঘটছে এখানে? কিছুটা এগানোর পর আবারও আমার চোখে পড়ল, এখানেও রাস্তার ধারে ধারে কিছু কিছু জায়গায় ছিন্ন বিচ্ছিন্ন নাড়ি ভুঁড়ি পড়ে রয়েছে। কিন্তু এবারে আমি আর থামলাম না, হেঁটেই চললাম। তবে কি কেউ এইগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে খেতে এই পথেই গেছে, নাকি এগুলো এরকম করে শেয়ালে ছিঁড়ে খেয়েছে? সেটাও হতে পারে। দেখলাম আমার থেকে কিছুটা এগিয়ে ঋত্বিক এক মনে হেঁটে চলেছে। তার চোখে পড়েনি এই দৃশ্যগুলো, কিন্তু সেটা কি করে সম্ভব? অবশ্য অসম্ভব কিছু নয়। পাছে সে ভয় পায়, আমি আর তাকে এই ব্যাপারে কিছু বললাম না।
যাই দেখি ওদিকে পিকনিকের কতটা কি এগোলো। তবে এই অচেনা জায়গায় পিকনিক করাটা হয়তো ঠিক হয়নি। গল্পটি কিছুটা বড় হওয়ায় দুটি অংশে ভাগ করা হয়েছে। গল্পের পরবর্তী অংশ আসছে শীঘ্রই। গল্পের পরবর্তী অংশ দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।